লাইভ ক্লাস শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো চলো আমরা চলে যাই এখানে পেজ নম্বর 200। তো এখানে দেখো যে আমরা বেশ কয়েকটা ইনস্ট্রাকশন রয়েছে, ঠিক আছে। এই ইনস্ট্রাকশনগুলো আমরা একটা পড়ি, তাহলে আমাদের পরীক্ষার জন্য খুব সহজ হবে, ঠিক আছে। এবং একটা আনসিন আমরা আজকে পড়ব। তাহলে তোমরা সবাই দেখো, প্রথমে লেখা আছে যে হাউ টু কিপ ইওর বডি ফিট। তাহলে হাউ টু কিপ ইওর বডি ফিট, ঠিক আছে। এটা একটা ইনস্ট্রাকশন, ঠিক আছে। এটা একটা ইনস্ট্রাকশন, ঠিক আছে। এটা আমরা এখন পড়ব। তো সবাই খেয়াল করো কি করে আমাদের শরীরকে সুস্থ রাখতে পারি, বা কিভাবে তোমার শরীর তুমি সুস্থ রাখবে। এখানে দেখো গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, সকালবেলা ঘুম থেকে উঠতে হবে। কখন ঘুম থেকে উঠতে হবে এখানে বলে দিচ্ছি। গেট আপ, গেট আপ, গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। সকালবেলা ঘুম থেকে উঠতে হবে, ঠিক আছে। আমরা অনেকে সকালবেলা ঘুম থেকে উঠি না। টেক এ বাথ এভরিডে, প্রতিদিন গোসল করতে হবে, তাই না। টেক এ বাথ এভরিডে, টেক বাথ এভরিডে, প্রতিদিন গোসল করতে হবে, ঠিক আছে। প্রতিদিন গোসল করতে হবে, নাহলে শরীর ভালো থাকবে না। ইট ব্যালেন্স ফুড, ঠিক আছে। ইট ব্যালেন্স ফুড, এখানে বলা আছে ইট ব্যালেন্স ফুড, সুষম খাবার খেতে হবে, ঠিক আছে। সুষম খাবার, কেমন খাবার খাবো? সুষম খাবার আমাদের খেতে হবে। ড্রিঙ্ক এনাফ ওয়াটার, ড্রিঙ্ক এনাফ ওয়াটার, পর্যাপ্ত পানি পান করতে হবে। কেমন পানি পান করতে হবে? পর্যাপ্ত পানি পান করতে হবে। তারপরে ডু সাম এক্সারসাইজ রেগুলারলি, নিয়মিত ব্যায়াম করতে হবে। কেমন করতে হবে? নিয়মিত ব্যায়াম করতে হবে। এরপরে বলা হচ্ছে গো টু বেড ইন টাইম, সময় মতো বিছানায় যেতে হবে। তো আমি কয়েকটা লিখলাম, আর বইয়ে তো সবারই আছে। তো এবার আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করি, দেখি তোমরা বুঝতে পারলে কিনা। তো বুঝতে পেরেছো নসীন? বুঝতে পেরেছো? হ্যাঁ, পেরেছি। কোনো সমস্যা নাই তো? তোমার মন খারাপ নাকি? না না, আইম হাসান, বুঝতে পেরেছো? আইম হাসান লিখন, বুঝতে পেরেছো? লিখন, হ্যাঁ, কথা বলো। বুঝতে পেরেছো? স্যার এগুলো তুলবো। আচ্ছা, এরপর আমি প্রশ্ন করছি। আচ্ছা, এখন কথা হলো পরীক্ষাতে স্যার বুঝতে পারছি। ইনস্ট্রাকশন দেওয়া থাকবে, এগুলো থেকে আমরা প্রশ্ন করব। তিন ধরনের প্রশ্ন থাকবে। প্রথমটা হলো নলেজ, তারপর হলো আন্ডারস্ট্যান্ডিং, আর তারপরে হলো অ্যাপ্লিকেশন, জ্ঞান। স্যার আপনি বোর্ডে যেগুলো লিখেছেন ওগুলো হ্যাঁ, বোর্ডে যেগুলো লিখেছি এটা তোমার বইয়েও আছে, এরকম থাকবে। আমি জাস্ট বোঝার জন্য একটু লিখে দিলাম। দেখো গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, টেক এ বাথ এভরিডে, ইট ব্যালেন্স ফুড, ড্রিঙ্ক এনাফ ওয়াটার। তারপরে ফিজিক্যাল এক্সারসাইজ, এটা রেগুলারলি কথা বলা হয়েছে। গো টু বেড ইন টাইম, ঠিক আছে। গো টু বেড ইন টাইম, সময় মতো বিছানায় যেতে হবে। এখন কথা হলো যে আমরা এগুলো পরীক্ষাতে এরকম যদি কোনো ইনস্ট্রাকশন আসে, তিনটা প্রশ্ন দেওয়া থাকবে। কয়টা প্রশ্ন? তিনটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো জ্ঞান, মানে জ্ঞানগুলো বিষয় দিলাম। তিনটা প্রশ্ন থাকবে, বুঝে দিই। প্রথম প্রশ্ন হলো
এখানে হলো জ্ঞানমূলক, এর উপর থাকবে নলেজ, নলেজ যেটা থাকবে জ্ঞানমূলক, ঠিক আছে, জ্ঞানমূলক। তারপর থাকবে আন্ডারস্ট্যান্ডিং, অনুধাবনমূলক। তারপরে থাকবে অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন মানে প্রয়োগমূলক। তাহলে এটা হলো অনুধাবনমূলক। অনুধাবনমূলক আর এটা হলো প্রয়োগ বা প্রয়োগমূলক, ঠিক আছে। এই তিন ধরনের প্রশ্ন থাকবে। এই তিন ধরনের প্রশ্ন আমরা কি করব, যাই থাক, যেমন দেখো এখানে বইয়ে লক্ষ্য করো তিনটা প্রশ্ন দেওয়া আছে যে when do you get up, কখন তোমার ঘুম থেকে ওঠা উচিত। তাহলে আমরা পড়েছি প্যাসেজে, দেখো গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, সকালবেলা ঘুম থেকে উঠতে হবে। এটা হলো জ্ঞানমূলক। উত্তরটা প্রশ্নেই থাকে, ইনস্ট্রাকশনের মধ্যে থাকে, তবে আমাদেরকে একটু সুন্দর করে সাজিয়ে লিখতে হবে। তাহলে এখানে লেখা আছে আর্লি ইন দ্য মর্নিং, আর কিছু লেখার দরকার নাই। উত্তর কি লিখবো, আর্লি ইন দ্য মর্নিং, এবং পরে প্রশ্নটা পরে ব্র্যাকেটে মানে নলেজ লেখা থাকে এভাবে। তাহলে এটা জ্ঞানমূলক। যদি দেওয়া নাও থাকে তাও ধরে নিতে হবে প্রশ্নের উত্তরটা হবে জ্ঞানমূলক, ঠিক আছে। তাই বুঝতে পেরেছো? অবশ্যই সেটা জ্ঞানমূলক হিসেবে ধরে আমাদের উত্তর করতে হবে। আর দুই নম্বর হলো অনুধাবনমূলক, আন্ডারস্ট্যান্ডিং। এখানে বলা আছে দেখো দুই নম্বর কোশ্চেন, হোয়াই শুড ইউ টেক এ বাথ রেগুলারলি। এখন তোমাদেরকে কেন নিয়মিত ঘুম থেকে, কেন আমাদেরকে প্রতিদিন গোসল করা উচিত, এই কথাটা কিন্তু এখানে বলা নাই যে আমরা কেন গোসল করব, খালি বলা হয়েছে প্রতিদিন গোসল করব। তাহলে উত্তরটা আমরা কি লিখবো? তাহলে এখানে আমাদেরকে অনুধাবন করে লিখতে হবে, আন্ডারস্ট্যান্ডিং বুঝে লিখতে হবে। কিভাবে বুঝে লিখবো? যে আমরা দেখো তো যখন সারাদিন মাঠে ময়দানে অফিস আদালতে কাজ করি, তখন আমাদের শরীরে অনেক ময়লা আবর্জনা, শরীর ঘেমে যায়, দুর্গন্ধ হয়, হয় না? তখন আমরা গোসল না করলে কি ভালো লাগে? তখন আমাদেরকে গোসল করতে হয়। তাহলে গোসল কেন করি? শরীর থেকে রোগ জীবাণু দূর করার জন্য, শরীরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। এই জন্যই তো করি, উদ্দেশ্য তো এটাই না। গোসল করলে আমাদের ক্ষুধা নিবারণ হয় এই জন্য না, মানুষকে দেখানোর জন্য আমরা গোসল করি। উদ্দেশ্য হলো কি জন্য? রোগ ব্যাধি জীবাণু এবং শরীরকে নিট এবং ক্লিন রাখার জন্য আমরা কিন্তু গোসল করি। তাহলে দেখো এখানে লেখাই আছে আই শুড টেক এ বাথ এভরিডে সো দ্যাট আই ক্যান কিপ মাইসেলফ ফ্রি ফ্রম জার্মস, যাতে আমার শরীরকে আমি জীবাণু মুক্ত রাখতে পারি, ঠিক আছে। তো এটাই হলো আমাদের গোসলের প্রধান উদ্দেশ্য। কারণ রাস্তাঘাটে গেলাম, গায়ে সব ধুলা এসে পড়লো, তাহলে গোসল না করলে কি হবে? শরীরটা ময়লা থাকবে, নোংরা হয়ে থাকবে, এবং ওই ধুলাবালি পড়ার কারণে আমাদের শরীরে অনেক রোগ জীবাণু চলে আসে। এই জন্য আমরা গোসল করবো। তাহলে এই উত্তরটা হলো আন্ডারস্ট্যান্ডিং, অনুধাবন। কি বোঝা গেল সাহেব? বুঝতে পেরেছ? বুঝতে পেরেছ? আচ্ছা, ভেরি গুড। এরপরে 3 নম্বর, তাহলে এটা হলো আন্ডারস্ট্যান্ডিং মানে অনুধাবনমূলক প্রশ্ন। এরপরে অ্যাপ্লিকেশন মানে প্রয়োগ বলো, প্রয়োগটা করব কি করে। অনেক বাচ্চারা আমরা দেখেছি বিগত বছরে যে এই 10 নম্বর প্রশ্ন তারা বুঝতে না পারলে লিখতে পারে না, কিন্তু এই ক্লাসটা একটা করলে আমাদের কিন্তু খুব সহজ হবে। স্যার এত সহজ এই ইনস্ট্রাকশন, আসলে দেখতে কঠিন, উত্তর খুবই সহজ এবং ইজি, ঠিক আছে। তো এখানে বলা হচ্ছে যে হাউ ডু ইউ কিপ ইউর বডি ফিট, রাইট ইন 3 সেন্টেন্সেস। কি করে তোমার শরীরকে সুস্থ রাখবে? তাহলে আমরা সকলেই জানি আমাদের শরীর সুস্থ রাখতে হলে আর্লি টু বেড আর্লি টু রাইজ, মেক এ ম্যান হেলদি ওয়েলদি এন্ড ওয়াইজ। এটা আমরা জানি না, ছোটবেলা কবিতাও পড়েছি, তাই না? তাড়াতাড়ি বিছানায় যাও, তাড়াতাড়ি ঘুম থেকে উঠো। যারা সকালবেলা ঘুম থেকে ওঠে তারা কি হয়? হেলদি ওয়েলদি এন্ড ওয়াইজ। তারা হেলদি মানে স্বাস্থ্যবান, ওয়েলদি মানে সম্পদশালী, আর ওয়াইজ মানে জ্ঞানী, তাই না? এটা হলো একটা কবিতার কথা। কিন্তু এখানে কি হবে? আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, eat balanced diet, drink a lot of pure water to keep your body fit, and
এক্সারসাইজ রেগুলারলি, নিয়মিত ব্যায়াম করতে হবে, তাহলে আমাদের শরীর ভালো থাকবে। তাহলে শরীর যারা দিনে ঘুমায় তাদের এমনি শরীরে বিভিন্ন রোগ ব্যাধি জমা হয়, এবং যারা রাতে জেগে থাকে অনেক রাত পর্যন্ত তারাও বিভিন্ন সমস্যার ভোগে। তাহলে কি এখানে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বা তার ছিল, রুলস ছিল যে এশার নামাজ পড়ে তাড়াতাড়ি ঘুমিয়ে যেত। তারপরে যখন মনে করো রাত 1/3 থাকতো তখন তিনি উঠে নামাজ পড়তেন। এবং যারা আগে না ঘুমালে, তোমরা যদি কেউ আগে না ঘুমাও তাহলে কিন্তু ফজরের নামাজে তোমরা কিন্তু কখনো জামাতে ধরতে পারবে না। যারা রাত 3টায় ঘুমায় সে নামাজ পড়তে পারবে, 4টায় যে ঘুমায় সে কি পারবে? ইম্পসিবল। এবং তারা সকালবেলা উঠেই কি মৃদু বাতাস, সুন্দর পরিবেশ তারা কিন্তু এনজয় করে। তাই এখানে শরীরকে ঠিক রাখতে হলে আমরা 3টা সেন্টেন্স দেখতে পারি। হাউ ডু ইউ কিপ ইউর বডি ফিট? আই শুড গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, টেক এ ব্যালেন্স ডায়েট, তারপরে I should exercise regularly and drink a lot of pure water. বাস আমার মতো করে আমি লিখে দিলাম, তারপরে এখানে আমরা সেই ইনস্ট্রাকশনের মধ্যে থেকে আমরা লিখতে পারবো। ঠিক আছে, কি বোঝা গেল? আশা করি সবাই বুঝতে পেরেছো। আচ্ছা, এরপর আমরা আরেকটা পড়বো, তাহলে আমাদের ধারণাটা আটক চলে আসবে। তাহলে এবার আমরা পড়বো হলো, আমরা একটু ভাষা প্র্যাকটিস করব, দেখলে আরো সহজ হয়ে যাবে। ঠিক আছে, এরপরে আমরা পড়বো, দেখো পরে লেখা আছে যে এখানে বেশ কয়েকটা আছে, সবই আমরা পড়বো না, তবে এখানে আমরা পরের পৃষ্ঠায় 5 নম্বর আমরা পড়বো, 5 নম্বর। ঠিক আছে, এখানে বলা হচ্ছে হাউ টু মেক এ ফ্লাওয়ার গার্ডেন, কিভাবে ফুলের বাগান তৈরি করতে হয়, তাই না? তাহলে হাউ টু মেক এ ফ্লাওয়ার গার্ডেন, এগুলো জাস্ট এক্সাম্পল অর্থাৎ প্র্যাকটিস। হাউ টু মেক এ ফ্লাওয়ার গার্ডেন, ঠিক আছে, গার্ডেন, কিভাবে ফুলের বাগান তৈরি করতে হয়। ঠিক আছে, তো এটা আমরা জাস্ট করছি, আর তোমাদের সিলেবাসের উপরে দেখো লেখা থাকে 100% কম্পিটেন্সি বেসড, অর্থাৎ যোগ্যতা ভিত্তিক। আমরা যদি 100টা পড়ি একটাও কমন আসবে না, কিছু না কিছু চেঞ্জ করে বানিয়ে দিবে। কিন্তু মজার ব্যাপার হলো এগুলো যদি আমরা সুন্দর করে পারি তাহলে আমাদের পরীক্ষাতে কোনো প্রশ্ন ধরে আমাদেরকে আটকাতে পারবে না। আমি পড়ে গেলাম হাউ টু মেক এ ফ্লাওয়ার গার্ডেন, সেখানে পরীক্ষাতে দিল হাউ টু মেক এ ভেজিটেবল গার্ডেন। অনেকে সবজির বাগান করে না, তাহলে ফ্লাওয়ারের জায়গায় কি ভেজিটেবল হলো না? সুন্দর করে একটু করে চেঞ্জ করতে হবে। আর এটা তো মনে করো নলেজ, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপ্লিকেশন, এটা হলো পুরোটাই যোগ্যতা ভিত্তিক তোমাকে লিখতে হবে, সবই হুবহু থাকবে না। তবে ইনস্ট্রাকশনটা বুঝতে পারলে, ওয়ার্ড মিনিং গুলো সুন্দর করে জানতে পারলে আমাদের লেখা অনেক সহজ হবে। চলো আমরা শুরু করি। তাহলে এখানে বলা হচ্ছে সিলেক্ট এ প্লট অফ ল্যান্ড, আমাদেরকে এক টুকরো বা এক খণ্ড জমি আমাদেরকে নির্ধারণ করতে হবে। ঠিক আছে, নির্বাচন করতে হবে। প্লট মানে কি? যেখানে দেখো না আমার বাবা একটা প্লট কিনেছে, সেখানে একটা ফ্ল্যাট তৈরি করবে, সেখানে একটা ভবন তৈরি করবে, এরকম। তাহলে প্লট মানে একটা খণ্ড, একটা খণ্ড জমি। এরপরে বলা হচ্ছে ডিগ দ্য ল্যান্ড প্রপারলি, তাহলে ডিগ মানে খনন করা, তাহলে ডিগ মানে কি? খনন করা। ডিগ ডিগ মানে খনন করা, অর্থাৎ মাটিকে সুন্দর করে কুপিয়ে কুপিয়ে ঝুরঝুরে করা, এটাই হলো ডিগ। ঠিক আছে, প্রপারলি মানে যথাযথভাবে, প্রপারলি, প্রপারলি, ঠিক আছে, তাহলে যথাযথভাবে বা সঠিকভাবে। ঠিক আছে, প্রপারলি যথাযথভাবে কি করব আমরা? সেই খনন করব। ফুড ফার্টিলাইজার এন্ড এনাফ ওয়াটার, তাহলে ফার্টিলাইজার শব্দের অর্থ হলো রাসায়নিক সার। ফার্টিলাইজার মানে কি বললাম? রাসায়নিক সার। আর ম্যানিউর মানে প্রাকৃতিক সার, মনে রেখো। যেমন ফসফেট, পটাশ অর্থাৎ মিউরেট অফ পটাশ, জিপসাম, ইউরিয়া, টিএসপি, এমপি, এগুলো হলো ফার্টিলাইজার। আর গোবর সার এগুলো হলো ম্যানিউর। তারপরে জৈব সার, সবুজ সার, এগুলো ন্যাচারালি পাওয়া যায়। যেমন গরুর গোবর থেকে, ছাগলের বিষ্ঠা থেকে, হাঁস মুরগির বিষ্ঠা থেকে, তারপর সবুজ উদ্ভিদকে মাটিতে ফেলে দিয়ে কেটে ছোট ছোট করে মাটিতে দিয়ে পানিতে রেখে দিলে সেখানে এক ধরনের সার হয়, সেটা হলো সবুজ সার। তারপরে বলা হচ্ছে প্ল্যান্ট দা ফ্লাওয়ার প্ল্যান্ট এট ফিক্সড ডিসটেন্স, এটা একটা নির্ধারিত
দূরত্বে সেটা কিন্তু আমাদেরকে রোপণ করতে হবে। এরপরে হচ্ছে প্ল্যান্ট দ্য ফ্লাওয়ার, সেটা তো বললাম। মেক এ ফেন্স অ্যারাউন্ড দ্য গার্ডেন, বাগান করার পরে চারিদিকে আমাদেরকে বেড়া দিতে হবে। ফেন্স, ব্যাম্বো ফেন্স, বাঁশের বেড়া। এখানে বাঁশের কথা বলা হয়নি, আমি বললাম। তাহলে ফেন্স মানে বিভিন্ন ধরনের বেড়া, সেটা হতে পারে তোমার এক ধরনের প্লাস্টিকের ইয়া পাওয়া যায়, আবার নেটও পাওয়া যায়, আবার মোটা তোমার যে লোহার তারগুলো পাওয়া যায়। আর কেউ যদি ব্যাম্বো ফেন্স অর্থাৎ বাঁশ দিয়ে বেড়া দেয়, নো প্রবলেম, কোনো সমস্যা নেই। তবে বেড়া দিতে হবে। কেন দিব? কারণ বেড়া যদি না দিই তাহলে গরু, ছাগল এবং কি মানুষ এগুলো সেখানে ঢুকে ক্ষতি করতে পারে, তাই না? এরকম একটা প্রশ্ন থাকার কথা এখানে আছে, তাই না? ওকে, ভেরি গুড। এরপরে বলা হচ্ছে টেন দ্য প্ল্যান্ট রেগুলারলি। তাহলে টেন, সেই চারাগুলোকে লালিত পালিত করতে হবে, অর্থাৎ সময় মতো পানি দিতে হবে, সেখানে আগাছা থাকলে সেগুলো তুলে দিতে হবে, অর্থাৎ তার পরিচর্যা করতে হবে। তো এখানে আমরা ইনস্ট্রাকশন গুলো পড়লাম। এবার আমরা প্রশ্নে চলে যাই, যে দেখো প্রশ্নগুলো কিভাবে হয় এবং উত্তরগুলো কেমনে হয়। ঠিক আছে? তো এখানে বলা হচ্ছে যে টু মেক এ ফ্লাওয়ার গার্ডেন হোয়াট উইল ইউ ডু এট ফার্স্ট, বাগান করতে হলে তুমি প্রথমে কি করবে? তাহলে এখানে একটা চমৎকার একটা মজার প্রশ্ন, যে বাগান করতে হলে প্রথম আমার কি লাগবে? তাহলে সিলেক্ট এ ল্যান্ড, তাই না? প্রথমে আমাকে জমি নির্বাচন করতে হবে, অর্থাৎ ভূমি আগে আমার দরকার। তাহলে ল্যান্ড সিলেকশন, আমি যদি এটা লিখি তাও হবে, যদি আবার এটাও বলি যে সিলেক্ট এ প্লট অফ ল্যান্ড। ঠিক আছে? এক টুকরো জমি আমি মানে কি করব? সিলেকশন করব, নির্বাচন করব। এটা হলো প্রথম কাজ। তাহলে এতটুকু লিখতে পারলে আমাদের 1 নম্বর হয়ে গেছে। তাহলে প্রথমে 1 মার্ক, তারপরে এটা হলো 2 মার্ক, তারপরে হলো 3 মার্ক, মোট হলো 6 মার্ক। কিভাবে হবে? 1 + 2 + 3 = 6। এটা হলো এই ইনস্ট্রাকশনের নাম্বার। ঠিক আছে? তারপরে দ্বিতীয় প্রশ্ন বলা হচ্ছে, দেখো যে টু কিপ দ্য কাউ এন্ড গডস হোয়াট ডু ইউ মেক অ্যারাউন্ড দ্য গার্ডেন, গরু ছাগলের হাত থেকে রক্ষা করার জন্য বাগানের চারিপাশে তুমি কি করবে? এক কথায় উত্তর শেষ, আই উইল মেক এ ফেন্স। সেটা হতে পারে ব্যাম্বো ফেন্স, হতে পারে আয়রন ফেন্স, হতে পারে নেট ফেন্স। ঠিক আছে? সেটা আমরা একদম বেড়া দেব। তাহলে এখানে দেওয়া আছে, দেখো যে I make fence around the garden to keep the cows and goats away. যে গরু ছাগলকে দূরে রাখার জন্য, বাগানকে নিরাপদে রাখার জন্য আমি চারিদিকে বেড়া দিই। কি বোঝা যাচ্ছে? আচ্ছা, তারপরে 3 নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে হাউ ডু ইউ মেক এ ফ্লাওয়ার গার্ডেন, রাইট ইন 3 সেন্টেন্সেস। তুমি কিভাবে ফুলের বাগান তৈরি করবে? তাহলে আমরা যতটুকু পড়েছি এটাই তো ফুলের বাগান তৈরি করার বিষয়টা আমরা পড়েছি, তাই না? এখন ফুলের বাগান তৈরি করতে হলে কিভাবে করব এটা কিন্তু ইনস্ট্রাকশনের মধ্যে আছে। তাহলে এখান থেকে আমরা সুন্দর করে 3টা সেন্টেন্স লিখব, যা আছে হুবহু তুলে দিব না, তবে একটু নিজের যোগ্যতা দিয়ে একটু সাজিয়ে আমরা লিখব। যদি কেউ না পারে, কোন স্টুডেন্ট লিখতে পারছে না, কোন সেন্টেন্সও তৈরি করতে পারছে না, সে কিন্তু ওখান থেকে যদি কয়েকটা সেন্টেন্স সুন্দর করে তুলে দেয়, তাও সে কিছু নাম্বার পেতে পারে, কিন্তু সাদা খাতা সেখানে জমা দেওয়া যাবে না। আমার মনে হয় সবাই পারবে যদি একটু মন দিয়ে এই ক্লাস এবং এই পড়াগুলো বাসায় যদি একটু প্র্যাকটিস করো। আচ্ছা দেখো, তাহলে এখানে কি বলছে? এখানে বলা হচ্ছে 3 সেন্টেন্স অ্যাবাউট মেকিং মাই ফ্লাওয়ার গার্ডেন, আই সিলেক্ট এ প্লট অফ ল্যান্ড। দেখো এটা প্রথমেই দেওয়া আছে। এরপরে বলা হয়েছে আই টেক দ্য ল্যান্ড এন্ড পুট আউট ফার্টিলাইজার এন্ড ওয়াটার। তারপর আমি জমিটা খনন করব, সেখানে ফার্টিলাইজার এবং পানি দিব। পানি না দিলে তো চারা গজাবে না, তাই না? সেখানে গাছ লাগানোর পরে সঙ্গে সঙ্গে আমাদেরকে ওয়াটার দিতে হবে, এবং জমিকে উর্বর করার জন্য, শক্তিশালী করার জন্য সেখানে অবশ্যই ম্যানিউ আর ফার্টিলাইজার দিতেই হবে। এবং জমিতে সরাসরি আমরা গাছ লাগাতে পারবো না, সেটা বীজ বপন করতে পারবো না, সুন্দর করে কুপিয়ে নিতে হবে, ঝুরঝুরে করতে হবে, হাত চাষ করতে হবে, তারপরে আমরা সেটা পারবো। আচ্ছা, ভেরি গুড। এরপরে বলা হচ্ছে যে আই প্ল্যান্ট দা ফ্লাওয়ার প্ল্যান্ট এট ফিক্সড ডিসটেন্স। তারপরে নির্ধারিত পরিমাপে আমরা গাছগুলো রোপণ করি। ঠিক আছে? আচ্ছা, এবার দেখি তোমরা কে কেমন বুঝতে পারলে। খুব সহজ, তাই না? আমাদের ফার্টিলাইজার মানে কি? ফার্টিলাইজার মানে সার। ফার্টিলাইজার মানে কি? সার। আচ্ছা, বলো তো আমাদের কে করছো?
ডিস্টার্ব করো না। বলো, দেবাশিস সরকার, বুঝতে পেরেছো? দেবাশিস সরকার, হারান কাকি, বুঝতে পেরেছো? বুঝার জন্য অনেক ধন্যবাদ। তাহলে এভাবে তোমরা দুটা ভাষা প্র্যাকটিস করবে। আমরা আবার লাইভ ক্লাসে আরেকটি 11 নম্বর প্রশ্ন নিয়ে সামনে দিনে এখানে হাজির হব এবং আমাদের যে শিডিউল দেওয়া আছে সেভাবে স্যার, হ্যাঁ বলো স্যার পিএসসি পরীক্ষা বের করো। তো এখানে খুব সুন্দর একটা গল্প, যেটা আমরা আমাদের পরীক্ষা সংক্রান্ত 40 পেজটায় 10 নম্বরটা এসে জানছি, এটা বের করো। আমি এটা পড়ে দিলাম, খুব সহজ। এই পেজটা বের করো, পেজ 40, ঠিক আছে? এবং আমার সাথে সাথে ধরো, এখান থেকে যোগ্যতা ভিত্তিক প্রশ্ন করলে তোমরা পারবে। আচ্ছা, মিনা ইজ এ গুড স্টুডেন্ট অফ ক্লাস 5। মিনা পঞ্চম শ্রেণীর একজন ভালো ছাত্রী, ঠিক আছে? শি ওয়ান্টস টু ডু ওয়েল ইন দা প্রাইমারি কমপ্লিশন এক্সামিনেশন PECE। সে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ভালো করতে চায়। তাহলে টু ওয়েল, টু মানে পড়া আর ওয়েল মানে ভালো। টু মানে পড়া, ঠিক আছে? ওয়েল মানে ভালো, কি ভালো? ভালো রেজাল্ট করতে চায়, ঠিক আছে? ওয়েল মানে ভালো, ঠিক আছে? ডু ওয়েল। আর প্রাইমারি মানে জানো, এডুকেশন মানে শিক্ষা। এডুকেশন শব্দের অর্থ হলো, এডুকেশন শব্দের অর্থ হলো শিক্ষা, ঠিক আছে? প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় সে ভালো করতে চায়। কে করতে চায়? মিনা ভালো করতে চায়। এরপরে বলা হচ্ছে সো শি হ্যাজ মেড এ ডেইলি রুটিন। তাই সে প্রতিদিনের রুটিন তৈরি করেছে। তাহলে রুটিন তো আমাদের শিডিউল থেকে আমরা পড়ছি, ওটা হলো এক ধরনের রুটিন। আচ্ছা, she usually gets up early in the morning। সে সাধারণত ঘুম থেকে সকাল সকাল ওঠে, যেটা আমরা ইনস্ট্রাকশনে পড়লাম, early to bed early to rise, তাই না? তাহলে সে সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি উঠে, আর্লি মানে সকাল সকাল উঠেছে। দেন she says her prayer। তারপরে সে নামাজ পড়ে। প্রেয়ার মানে প্রার্থনা বা নামাজ, তাই না? she takes her breakfast at 7 AM। সে সকালে নাস্তা খায় 7টায়। কয়টায় খায়? 7টায় সে নাস্তা করে। সকালে নাস্তা করে 7টায়, ঠিক আছে? সকালে নাস্তা করে 7টায়। আর আমরা 7টার সময় অনেকে ঘুম থেকে উঠি না, তাহলে হবে? হবে না। এরপরে বলছে দেন she says her prayer, she takes her breakfast at 7 AM, she studies till 8:30 AM। সে একবারে 8:30 পর্যন্ত পড়াশোনা করে। কয়টা পর্যন্ত? 8:30। তাহলে টিল শব্দের অর্থ হলো পর্যন্ত। সে 8:30 পর্যন্ত পড়াশোনা করে, ঠিক আছে? এরপরে বলা হচ্ছে দেখো, আফটার টেকিং হার বাথ শি puts her uniform and start for school at 9 AM। সকালে নাস্তা করার পরে সে তার বই গোছায় এবং সে স্কুলের নির্ধারিত ইউনিফর্ম পরিধান করে, ঠিক আছে? এবং স্কুলের জন্য প্রস্তুতি নেয় সকাল 9টায়। এরপরে বলা হচ্ছে আফটার হাফ অ্যান আওয়ার শি রেস্ট হার স্কুল। 30 মিনিটের মধ্যে সে স্কুলে পৌঁছে যায়। তাই এখানে বাথ শব্দের অর্থ হলো গোসল। বাথ শব্দের অর্থ হলো গোসল করা, গোসল, ঠিক আছে? গোসল, গোসল করা, বাথ, গোসল করা। গোসল করলে শরীর মন দুটোই ভালো থাকে এবং আমাদের যেটা আমরা আলোচনা করলাম রোগ ব্যাধি থেকে আমরা ভালো থাকতে পারি। এরপরে এরপরে বলা হচ্ছে যে after half an hour she reaches her school। her school begins at 9:30। তার স্কুল শুরু হয় 9:30টায়, 9:30-এ। she is the class captain of her class। সে তার শ্রেণীর ক্যাপ্টেন। ক্যাপ্টেন মানে দলনেতা, তাই না? আচ্ছা, she has do some extra activities। সে এক্সট্রা অ্যাক্টিভিটিস, অতিরিক্ত কিছু কাজ করে। তাহলে এক্সট্রা শব্দের অর্থ হলো অতিরিক্ত। এক্সট্রা মানে অতিরিক্ত, অতিরিক্ত, ঠিক আছে? অতিরিক্ত কাজ করে সে, ঠিক আছে? এক্সট্রা অ্যাক্টিভিটিস সে করে। আচ্ছা, so she wants to sit on the first bench। এজন্য সে ক্লাসের প্রথম বেঞ্চে সে বসে, ঠিক আছে?
আচ্ছা, she always follow teachers advice, সে সবসময় শিক্ষকের উপদেশগুলো মন দিয়ে শুনে। তাহলে অ্যাডভাইস শব্দের অর্থ হলো উপদেশ, অ্যাডভাইস, অ্যাডভাইস শব্দের অর্থ হলো উপদেশ, অ্যাডভাইস শব্দের অর্থ কি? উপদেশ। সে শিক্ষকের উপদেশগুলো সে মন দিয়ে শুনে। অলওয়েজ ফলো, সে অনুসরণ করে, ফলো মানে অনুসরণ করা। লিখে দিই, ফলো শব্দের অর্থ হলো অনুসরণ করা, ফলো, যে অনুসরণ করে, ফলো মানে অনুসরণ করা, অনুসরণ করা, ঠিক আছে। আর এখানে ফলো হচ্ছে কারণ থার্ড পারসন হওয়ার কারণে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এরপরে she takes tiffin and then plays with her friend for some time, তারপরে সে টিফিন খায় এবং বন্ধুদের সাথে কিছুক্ষণ সে খেলাধুলা করে। The school finishes at 4:15 PM, বেলা 4:15 তার স্কুল ছুটি হয়, ঠিক আছে। she comes back home and feels tired, সে যখন স্কুলে ফিরে আসে, স্কুল থেকে বাসায় ফিরে আসে, তখন সে ক্লান্ত অনুভব করে। তাহলে ফিল মানে অনুভব করা, ফিল মানে অনুভব করা, আর টায়ার্ড মানে ক্লান্ত অনুভব করা, ঠিক আছে, ক্লান্ত অনুভব করে। এরপরে আফটার টেকিং সাম রেস্ট, কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পরে, টেকিং সাম রেস্ট, কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পরে, রেস্ট মানে বিশ্রাম, রেস্ট, রেস্ট মানে বিশ্রাম, ঠিক আছে। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পরে সে কি করে? she goes out to play with her friend, সে বাইরে বের হয় তার বন্ধুদের সাথে খেলার জন্য, সে বাইরে চলে যায়, ঠিক আছে। in the evening she prepares her lesson and studies till 9 PM, তারপরে সন্ধ্যা পরে সে পড়তে বসে এবং রাত 9টা পর্যন্ত সে পড়াশোনার প্রস্তুতি নেয়। she takes her dinner at 9:30 PM, সে রাতের খাবার খায় 9:30-এ। then she watches TV program, তারপরে সে টেলিভিশনের বিভিন্ন অনুষ্ঠান সে দেখে। she goes to bed at 10 PM, সে বিছানায় যায় রাত্রি 10টায়, ঠিক আছে। তো এখানে ওয়াচ শব্দের অর্থ হলো দেখা। তো স্টুডেন্ট, আমরা যে আনসারটা পড়লাম, এখান থেকে যে ধরনের প্রশ্ন হোক না কেন, যদি তুমি প্যাসেজটা সুন্দর করে বুঝতে পারো, তাহলে কিন্তু অনেকভাবে আমাদের প্রশ্ন উত্তর দিতে খুব সহজ হবে এবং খুব সহজে আমরা বুঝতে পারবো। আচ্ছা বিজ্ঞ, বুঝতে পেরেছো? বিজ্ঞ? ইয়েস স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা তুষ্মি, বুঝতে পেরেছো? ইয়েস স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা ইয়েস স্যার, বুঝতে পেরেছি। স্যার আমার একটা প্রশ্ন ছিল। স্যার আপনি যে এই অধ্যায়ের 10 অধ্যায়ের আনসিন প্যাসেজটা পড়ালেন, এটার কি আপনি প্রশ্ন, শূন্যস্থান সবকিছু পড়াবেন এখন না পরে লাইভ? যতটুকু আছে ততটুকু পড়াবো, আবার পরের ক্লাসে আবার করব। এখানে মূল বিষয়টা হলো প্যাসেজটা যদি আমি বুঝতে পারি, সকল প্রশ্নের উত্তর কিন্তু দিতে পারি। যেমন যদি বলি যে হোয়াট কাইন্ড অফ স্টুডেন্ট মিনা, মিনা কি ধরনের ছাত্রী, তাহলে আমরা সকলেই জানি মিনা ইজ এ, হ্যাঁ, বুঝতে পেরেছো? তো তোমরা সুন্দর করে প্যাসেজটা পড়বে এবং পরবর্তীতে আমরা